করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৪৮৭। সংক্রমণ আর মৃত্যু ঝুঁকিতেও লড়ছেন ডাক্তাররা। ওসি প্রদীপের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এবং ঈদে ২৩৮ দুর্ঘটনায় নিহত ৩১৭ জন। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাইখুল মাশায়েক। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। শুরুতে worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি জানাবো। সারা বিশ্বে আক্রান্ত ১,৯৮,২০,৬১০ জন, সুস্থ হয়েছেন ১,২৭,৩০,৪৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৭,২৯,৮০৯ জনের। বাংলাদেশে মোট আক্রান্ত ২,৫৭,৬০০, সুস্থ হয়েছেন ১,৪৮,৩৭০ জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৩৯৯ জনের। দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৫৫তম দিনে আরও ৩৪ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩,৩৯৯ জনের। গত ২৪ ঘন্টায় ১০,৭৫৯টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২,৪৮৭ জন। সুস্থ হয়েছেন ১,৭৬৬ জন। রোববার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৪৮৭ জন। এ পর্যন্ত শনাক্ত ২,৫৭,৬০০ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৩.১২% এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.৪৪%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৭৬৬ জন। এ পর্যন্ত সুস্থ ১,৪৮,৩৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৬০%। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৪ জন। এ পর্যন্ত ৩,৩৯৯ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। করোনাকালের শুরু থেকেই সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন ফ্রন্টলাইন ফাইটার মানে ডাক্তাররা। তাদের মধ্যে সংক্রমণের হার এবং মৃত্যু দুটি বেশি। তবু ডাক্তারদের লড়াইটা চলছে করোনার আগে যেমন, সেরে ওঠার পরও। গিয়াসউদ্দিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। অজানা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম ধাপটা খুব একটা সহজ ছিল না চিকিৎসকদের জন্য। রোগীদের সেবায় পরিবার ছেড়ে হাসপাতালে কাটাতে হয়েছে ১৪ দিন, কখনো বা তার চেয়েও বেশি সময়। গাইনি চিকিৎসক ডক্টর সঞ্জিদা জুনায়েদও তাই করেছিলেন। যে কোনো সময় আক্রান্ত হতে পারেন সেই আশঙ্কা নিয়েই সেবা দিয়ে গেছেন। ভাইরাসের সঙ্গে বসবাসের মনস্তাত্ত্বিক যুদ্ধটাও কম চ্যালেঞ্জিং নয়। তারপরও সতর্কতার সর্বোচ্চ প্রচেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে করোনা পজিটিভ আসার খবরটা ইস্পাত কঠিন মনোবলেও মৃদু ধাক্কা দিয়ে যায়। ডিউটিকালীন অবস্থায় আমার ডিউটির শেষের দিকে এসে লাস্টের 2টা ডিউটি বাকি ছিল, তখন আমার সিমটম চলে আসে। সিমটম আসার পরে আমি টেস্ট করাই এবং পজিটিভ আসে আর কি। আমার জ্বর, শুকনো কাশি এবং শ্বাসকষ্ট, তীব্র শ্বাসকষ্ট ছিল। আমার 7 বছরের বাবু আছে, ও আমার কাছে আসার জন্য কান্নাকাটি করতো। আমি অনেক সময় একসময় রাফ হয়ে গিয়েছিলাম যে ওর কাছে যেতে পারছি না। তারপর নিজেকে সান্ত্বনা দিতাম আর কি, যে নিজের জন্য বাচ্চার সাথেই আমাকে একটু ডিপ্রাইভ থাকতে হচ্ছে। করোনা জয়ের যুদ্ধটা সহজ হয়নি ডক্টর সঞ্জিদার। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসাটা মনোবলের জোরেই। সাথে ছিলেন চিকিৎসক স্বামী, মা শাশুড়ি সহ পরিবারের সদস্যদেরও পার করতে হয়েছে কঠিন সময়। 7 বছরের সন্তানকে আবারও বুকে জড়িয়ে ধরার তীব্র আকাঙ্ক্ষাই হয়তো তাকে ফিরিয়ে এনেছে। আমার হাজব্যান্ড যেদিন শুনলেন যে আমার পজিটিভ, সেদিন সে আমার কাছে আসছে প্রথমে। ও বলছে যে কিছু হবে না, আল্লাহ ভরসা। ও যতটুকু ও ডাক্তার, উনি স্বাস্থ্যবিধি মেনে আমার কাছে আসছে। ও আমাকে সবসময় ওষুধ সেই দিয়েছে, কারণ একটা ক্লেক্সের একটা ইঞ্জেকশন দিতে হয়, সেটা সেই আমাকে দিয়ে দিয়েছে। ব্যারোপেনাম যেটা, সেটাও সে দিয়ে দিয়েছে, কারণ আমি খুব অসুস্থ ছিলাম, আমি নিজে দিতে পারি নাই। 26 দিনে করোনা জয়ের যুদ্ধটা হয়তো একটা গল্পই,
কিন্তু এর প্রতিটি ক্ষণ অনেক কিছু শিখিয়েছে ডক্টর সানজিদা আর তার পরিবারকে। আবারও কাজে ফিরেছেন সানজিদা সেই পুরনো রুটিনে, কিন্তু এবারে ফেরার গল্পটা শুধুই এগিয়ে যাবার, ভয় না পাবার। যখন একা একা থাকি রুমে তখন তো মনে হয় বাচ্চার কথা মনে হয় বিশেষ করে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। মহাখালীর করোনা আইসোলেশন সেন্টারকে নগর হাসপাতালে রূপান্তরের সুপারিশ করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রোববার সকালে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্ট সেন্টার হিসেবে পরিচিত মহাখালী করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শনে গিয়ে একথা বলেন মেয়র। এর আগে তিনি বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের কার্যক্রম ঘুরে দেখেন, যাত্রীদের সাথে কথাও বলেন। পরিদর্শন শেষে মেয়র আতিক সাংবাদিকদের জানান, মহাখালীর ডিএনসিসি মার্কেটকে করোনার সময়ে করোনা আইসোলেশন সেন্টারে উন্নীত করা হয়েছে। বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য এখানে টেস্ট কার্যক্রম চলছে। সেনাবাহিনীর সহায়তায় হাসপাতালটিকে পরবর্তীতে যাতে নগর হাসপাতালে উন্নীত করা যায় এর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিল্ডিংটাকে আমরা যদি আরবান হসপিটালে রূপান্তরিত করতে পারি তাহলে নগরবাসীর জন্য অনেক সুবিধা হবে। শুধু এটি না, আমাদের এটিও একটি মার্কেট করা হয়েছিল, আরেকটি আছে মিরপুরে প্যারিস মার্কেট। ওটিও কিন্তু কিভাবে আমরা ওটাকে হসপিটালে রূপান্তরিত করতে পারি এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এবার অন্যান্য প্রসঙ্গ। এবার অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা হচ্ছে বরখাস্ত হওয়া ওসি প্রদীপের বিরুদ্ধে। নানা কৌশল অবলম্বন করেও বিপুল সম্পদ লুকাতে পারেননি প্রদীপ। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। চলছে বিদেশে পাচার করা সম্পদের অনুসন্ধানও। বিস্তারিত জানাচ্ছেন তাহিদ সৌরভ। সম্প্রতি সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় ব্যাপকভাবে আলোচনা সমালোচনায় আসেন টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস। তবে এর আগেও নানা কারণে তিনি বহুবার আলোচিত হয়েছেন। দুদকে তার অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে বহুদিন ধরেই। 2018 সালের শেষের দিকে প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। সে সময় মহেশখালী থানায় কর্মরত ছিলেন তিনি। কমিশনের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 2-এ চলছে এই অনুসন্ধান। এরই মধ্যে প্রদীপকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদক সূত্র জানিয়েছে, অভিনব কায়দায় সম্পদ গড়েছেন প্রদীপ। চট্টগ্রামে একটি 6তলা ভবন প্রথমে শ্বশুরের নামে করে পরে তার স্ত্রী চুমকির নামে হেবানামা দলিল করান। চট্টগ্রাম শহরে কোটি টাকা জমির পাশাপাশি রয়েছে 2টি ব্যক্তিগত গাড়িও। দুদক জানিয়েছে, অনুসন্ধানের কাজ শেষ করেছেন তারা। ওসি প্রদীপ কুমার দাসের ব্যাপারে আমাদের দুর্নীতি দমন কমিশন থেকে ইতিমধ্যেই অনুসন্ধানের কাজ হাতে নেওয়া হয়েছে এবং এটি এখন অনুসন্ধানাধীন আছে। যেসব তথ্য বিভিন্ন মাধ্যমে এখন পাওয়া যাচ্ছে, আমি মনে করি যে এগুলো আমাদের এই অনুসন্ধান কাজ পরবর্তীতে তদন্ত কাজে যথেষ্ট সহায়ক হবে। প্রদীপ কুমার দাসের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন যে কার্যক্রম শুরু করেছে তা যতদূর মামলার স্বার্থে অগ্রসর হওয়ার দরকার, দুদক সে ব্যাপারে অগ্রসর হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় এরই মধ্যে গ্রেফতার এবং চাকরি থেকে বরখাস্ত হয়েছেন প্রদীপ কুমার। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের ঘটনায় গ্রেপ্তার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শিপ্রা দেবনাথ জামিন পেয়েছেন। দুপুর 12:30টার দিকে কক্সবাজার সিনিয়র সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেন শিপ্রার জামিন মঞ্জুর করেন। একই সময় গ্রেপ্তার অন্য শিক্ষার্থী শাহিদুল ইসলাম সিফাতের মামলায় জামিন ও তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আবেদনের প্রেক্ষিতে আদালত আগামীকাল মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। গত 31 জুলাই রাতে টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে শামলাপুর চেকপোস্টে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ পুলিশের গুলিতে নিহত হন। ওই দিন রাত 12টার দিকে হিমছড়ির রিসোর্ট থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী শিপ্রা দেবনাথকে আটক করে। এরপর তার বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। করেছিলাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রামুতে। মাননীয় আদালত আমাদের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে শিপ্রাকে জামিনে মুক্তি দিয়েছেন। জনাব শাহিদুল ইসলাম সিফাত একটি হত্যা মামলা, একটি হচ্ছে মাদকের মামলা। দুটো মামলায় আমরা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তামান্না স্যারের আদালতে আমরা জামিনের আবেদন করি।
এবং সেই সাথে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের জন্য একটি আবেদন করি। দুটো আবেদনই আদেশের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাজ স্যার আগামী 10 তারিখ আদেশের জন্য রেখেছেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যুর ঘটনায় জড়িত প্রত্যেকের কঠোর শাস্তির ব্যবস্থা করবে সরকার। একথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এটা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনা। এটা তো কোনো আনন্দের খবর না, এটা তো কষ্টের খবর। অতএব এটা নিয়ে কষ্ট হতেই পারে, সরকার সহ সকলের মধ্যে এটা কষ্ট হয়েছে। আমরা এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যারা দোষী বা যারা জড়িত আছে তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। আরও কিছু সংবাদ জানাবো। এবার ঈদের সময়ে মোট 13 দিনে বিভিন্ন স্থানে 238টি দুর্ঘটনায় প্রাণ গেছে 317 জনের, আহত আরও 370 জন। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যান 242 জন। বেড়েছে দুর্ঘটনার হার। সবচেয়ে বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে। করোনা ভীতি, পরিবহনে বেশি ভাড়া আদায়, অর্থনৈতিক বিপর্যয় সহ নানা কারণেই এবার ঈদযাত্রায় মানুষের চলাচল ছিল অন্য বছরের তুলনায় অনেক কম, কিন্তু কমেনি দুর্ঘটনা। এর আগের বছরগুলোতে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও এবার তা ছিল না, ফলে বেড়েছে দুর্ঘটনাও। মোটরসাইকেলে 88 দুর্ঘটনায় নিহত হয়েছেন 106 জন, যা মোট দুর্ঘটনার 44%। 26 জুলাই থেকে 7 আগস্ট মোট 13 দিনে জাতীয় ও আঞ্চলিক পত্রিকার রিপোর্টের ভিত্তিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই বিশ্লেষণ তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এবারের ঈদে দেশের সড়ক মহাসড়কে 201টি সড়ক দুর্ঘটনায় 242 জন নিহত হয়েছে, 331 জন আহত হয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 238টি দুর্ঘটনায় 317 জন নিহত এবং 370 জন আহত হয়েছে। মোট সংঘটিত 201টি দুর্ঘটনার মধ্যে 88টি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের সাথে অন্যান্য যানবাহনের সংঘর্ষের ঘটনা, যা মোট দুর্ঘটনা 43.78%। সংগঠনটির পর্যালোচনায় দেখা যায় গত 5 বছরে ঈদুল আজহার সময় সড়কপথে 1050টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1227 জন, আহত হয়েছেন অন্তত 4000-এরও বেশি মানুষ। মাত্র 15 থেকে 20% যাত্রীর যাতায়াত হলেও সেই তুলনায় সড়ক দুর্ঘটনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের এই গবেষকের মতে, সড়কে অব্যবস্থাপনা দূর করতে না পারলে কমবে না এই মৃত্যুর মিছিল। অচল করলে একটা নির্দিষ্ট হারে অ্যাক্সিডেন্ট আমার ঘটতেই থাকবে। তো এক্ষেত্রে আমার রোড সিস্টেমটাকে সেফ করতে হবে, রাস্তার সেফটি ইন্সপেকশন এবং অডিট করাতে হবে, কোনো সমস্যা আছে কিনা সেটা চিহ্নিত করে বের করতে হবে। আমার ভেহিকেল যেগুলো চলছে সেগুলো ফিটনেস এবং অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেলগুলো চলছে কিনা, কারণ প্যারা ট্রানজিট অনেক চলে আসছে মহাসড়কে, সেগুলোকে কিন্তু আমার সরিয়ে ফেলা বা নজরদারি করতে হবে এবং তাদের চলাচলের জন্য কিন্তু আলাদা সার্ভিস লোন প্রোভাইড করতে হবে। চালকদের যে বেতন কাঠামোটা আমাদের পাশ হয় সেটা নিশ্চিত করতে হবে এবং সবগুলো মিলিয়ে কিন্তু যে 111টা সুপারিশ দেওয়া হয়েছে সেটাকে যেন ইমিডিয়েট আমরা বাস্তবায়ন করি, কারণ ইতিমধ্যে অনেক সময় চলে গিয়েছে। আমরা যেন এই সুপারিশগুলোকে বাস্তবায়ন না করলে আসলে দেখা যাবে যে আমার ভবিষ্যতে কিন্তু এই একই হারে অ্যাক্সিডেন্ট ঘটতেই থাকবে। মনিরুল ইসলাম ইন্টু, 18 নিউজ, ঢাকা। ভগ্নিপতিকে খুন করে বোনকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন খুনি। দীর্ঘদিনের ক্ষোভ থেকেই আবাসন ব্যবসায়ী আবুল খায়েরকে খুন করেন শ্যালক মিলন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। আরো জানাচ্ছেন একে আজাদ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন আবাসন ব্যবসায়ী আবুল খায়ের। বৃহস্পতিবার রাতে কে বা কারা তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর আর ঘরে ফেরা হয়নি তার। সেই রাতে শুরু হয় আবুল খায়েরের খোঁজ। পরদিন সেখানকার একটি নির্মাণাধীন ভবনের 2য় তলায় স্বামীর লাশ খুঁজে পান স্ত্রী। খুনিকে ধরতে তৎপর হয় পুলিশ। বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে শনিবার দুপুরে নিহত ব্যবসায়ীর শ্যালক মিলনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত যেটা বলেছেন যে 6 তারিখ আনুমানিক বিকেল 4টার সময় এই ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে তিনি তার বাসা এখানে বসুন্ধরার পাশেই একটা এলাকায়, ফাঁসিটাকা এলাকায় তার বাসা, সেখানে তিনি চলে যান এবং ওখানে অবস্থান করে পরের দিন ওনার বাড়ি চাঁদপুরে উনি চলে যান এবং চাঁদপুর থেকে এর পরের দিন
মানে 8 তারিখে উনি ঢাকায় চলে আসেন। ভগ্নিপতির নির্মাণ প্রতিষ্ঠান সজীব বিল্ডার্সের শ্রমিক ছিলেন মিলন। কেন খুন করলেন ভগ্নিপতিকে জানালো পুলিশ। ব্যাপক একটা যে দূরত্ব, সেই দূরত্বের কারণে এবং তার বোনকে একদিন উনি শারীরিকভাবে নির্যাতন করেছিলেন, এইসব কারণে মূলত। পাশাপাশি উনি এটাও অভিযোগ করেছেন যে ভিকটিম তাকে অনেক ঠগিয়েছেন। এইসব কারণেই উনি হঠাৎ করে উত্তেজনাবশত তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি উত্তেজনাবশত তার মাথায় আঘাত করেন। পরবর্তীতে তিনি আরও কয়েকটি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। শুক্রবার ভাটারা থানায় দায়ের হওয়া ব্যবসায়ী আবুল খায়ের হত্যা মামলায় শিগগিরই অভিযোগপত্র জমা দেওয়া হবে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। নিউজের পর্যায়ে নিচ্ছি বাজিদ স্টিল বিরতি, এরপর আরো জানি ফিরব। এবার পর্যায়ক্রমে চালু হচ্ছে সকল আন্তঃনগর ট্রেন এবং পানি কমছে, বাড়ছে বন্যা পরবর্তী দুর্ভোগ। করোনায় আরও 34 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2487। সংক্রমণ আর মৃত্যু ঝুঁকিতেও লড়ছেন ডাক্তাররা। ওসি প্রদীপের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এবং ঈদে 238 দুর্ঘটনায় নিহত 317 জন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শিরোনাম শুনছিলেন, আরও কিছু সংবাদ জানাবো। আগামী 15 আগস্টের পর থেকে পর্যায়ক্রমে সকল আন্তঃনগর ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। করোনাকালের স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে আগামী 30 আগস্টের মধ্যে পরীক্ষামূলকভাবে আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানান তিনি। অগাস্ট মাসের 30 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করছি আমরা আমাদের সমস্ত যে আন্তঃনগর ট্রেন 100টি ট্রেন আমাদের চলাচল করে, এই সমস্ত ট্রেনগুলোই আমরা যাতে চলাচল করতে পারে। আমরা অর্ধেক যেভাবে টিকিট বিক্রি করি, এই অর্ধেক টিকিট বিক্রি করব এবং আমরা সমস্ত স্বাস্থ্যবিধি যেটা মেনে চলা, সেই স্বাস্থ্যবিধিগুলো আমরা মেনে চলবো। একটা লোকাল ট্রেন যেগুলোর চাহিদা অনেক বেশি চালু করব, তবে আমরা আশঙ্কা করছি যে লোকাল যে সমস্ত ট্রেন সেগুলোকে সমস্ত স্বাস্থ্যবিধি মানা সম্ভব হবে কি না, কারণ মানুষের একটা প্রচণ্ড চাপ থাকে। নদ নদীর পানি কমা অব্যাহত থাকায় কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও শেরপুরে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে এখন ক্ষতি হচ্ছে ভাঙনে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমতে শুরু করেছে কয়েকদিন ধরে। এর ফলে ভাঙনে শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। মোগলবাসা, সারডোবা, বুড়িরহাট ও বজরা এলাকায় ভাঙনের তীব্রতা বেশি। সিরাজগঞ্জে যমুনা সহ অন্যান্য নদ নদীর ভাঙনেও অন্তত 2 শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। মানিকগঞ্জে বন্যার পানিতে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। রূপা আমন, বোনা আমন, আউশ, ভুট্টা, তিল সহ বিভিন্ন শস্য ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। শেরপুরে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলে এখনও জলাবদ্ধতা রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বন্যায় 1909 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে অন্তত 25,31,80,000 টাকার ক্ষতি হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন 2020-21 অর্থবছরের জন্য 5,007,21,00,000 টাকার বাজেট ঘোষণা করেছে। আজ সিটি কর্পোরেশনের মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাজেটে ট্যাক্স, ফিস, ইজারা, টোল ও অন্যান্য রাজস্ব আয় ধরা হয়েছে 75 কোটি টাকা। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে। জোর দেওয়া হয়েছে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপরেও। সিটি মেয়র জানান, নাগরিকদের সুবিধায় কর কমানো হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা প্রায় 82 কিলোমিটার রাস্তা নতুন করে যেগুলো প্রশস্ত 6 লাইন 4 লাইন হবে সেই প্রজেক্টগুলো আমরা হাত দিয়েছি। সেই হিসাবে মনে করি আমাদের নাগরিকদের 40 লক্ষ মানুষকে সেবা দেওয়ার জন্য আমাদের করোনা, ডেঙ্গু এবং বন্যা সব মিলে এই পরিস্থিতি আমরা বাজেট ঘোষণা করেছি। সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নাহার রত্নার নিহতের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সাধারণ মানুষ। সকালে জাতীয় জাদুঘরের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি করা হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা সড়ক পথে চলাচলে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তারা শৃঙ্খলা ফিরিয়ে সড়কে অরাজকতা কমাতে আইনের যথাযথ প্রয়োগ ও সতর্কতা অবলম্বনের দাবি জানান। নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শিথিলতার কারণে রাজধানীতে বেপরোয়া গাড়ি চলাচল বাড়ছে বলেও অভিযোগ করেন তারা। চট্টগ্রামের আকবরশাহ হারবাতলি এলাকায় পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে একটি ভবনের ভূগর্ভস্থ পানির ট্যাঙ্ক পরিষ্কারের জন্য নামলে বিষাক্ত গ্যাসে তারা ভেতরেই অচেতন হয়ে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা ভেতর থেকে 2 জন শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত রাজুর বাড়ি লক্ষ্মীপুর সদরে ও রায়হানের নোয়াখালীর সেনবাগে। যুগ যুগ ধরে পাহাড়ি পল্লীগুলো রয়েছে একই তিমিরে। বছর ঘুরে আদিবাসী দিবস আসে, নানা প্রতিশ্রুতিতে তা পালিতও হয়। পাহাড়ি জনপদের মানুষের জীবনমানের কোনো পরিবর্তন হয় না। যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা সহ প্রায় সকল ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে তারা। দুর্গম পাহাড়ি গ্রাম ঘুরে খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের প্রতিবেদন দেখুন। রান্নাপাড়া খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম। আশপাশেই কলিপাড়া, লম্বাছড়া এবং নাথাপাড়া, অত্যন্ত দুর্গম জনপদ। রাস্তা নেই, গ্রামগুলোতে যেতে হয় ছড়া, গভীর জঙ্গল আর কঠিন পথ পেরিয়ে। সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধিদের পা পড়ে না, সরকারি সুযোগ সুবিধা পৌঁছায় না, নেই উন্নয়নের কোনো ছোঁয়া। আমাদের সুযোগ সুবিধার জন্য কেউ আসে না। আমাদের গ্রামে পানির সমস্যা, কুয়ার পানি খেতে দূরের, আর বাজার খেতে অনেক দূর, গাড়ির রাস্তা নাই। জুম চাষ নির্ভর জীবন জীবিকা। 7 থেকে 8 কিলোমিটারের মধ্যে সরকারি স্কুল নেই। গুটি কয়েক ছেলে মেয়ে যারা পাহাড় ডিঙিয়ে সকালে স্কুলে যায়, ফিরতে তাদের সন্ধ্যা। এলাকা তো রাস্তাঘাট নাই, স্কুল নাই, সমস্যা। তারপর যে কিছু দিন নাই, আমার কিভাবে চলবো? আমার যে দুঃখ কষ্ট, কেউ যেন খোঁজ খবরও নাই। খোঁজ খবর দিলেই কিছু পাত্তা না দেয়। কেবল এই 4টি গ্রামই নয়, খাগড়াছড়ির অন্তত 40-50টি পাহাড়ি গ্রামের হাজারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এমন মানবেতর জীবন কাটায়। বিশেষ দিনগুলোয় তাদের ভাগ্যোন্নয়নের দাবি ওঠে, আশ্বাস মেলে ওই পর্যন্তই। এখনো আদিবাসীর প্রত্যন্ত যে এলাকাগুলোতে সরকারি সুযোগ সুবিধা এখনো সেভাবে পৌঁছায়নি। অনেক জায়গাতে হচ্ছে রাস্তাঘাট, স্যানিটেশন ব্যবস্থা এবং শিক্ষা, এই বিষয়গুলো এখনো তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। চলাফেরা করার জন্য রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা এবং প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা যদি শুরু করা যায়, সেটা আমি আগামী অর্থ বছরে সেটা প্রকল্প নেব। প্রতিশ্রুতির সমাপ্তি চান সচেতন মহল। প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে প্রকৃত উদ্যোগ চান সবাই। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনার মধ্যেই কন্টেইনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়ল চট্টগ্রাম সমুদ্র বন্দর। দেশের প্রধান এই বন্দরটি বিদায়ী 2019-20 অর্থবছরে 30,04,142 ইউনিট কন্টেইনার ওঠানামা করেছে। 2018-19 অর্থবছরে এর সংখ্যা ছিল 29,19,023 একক। এক বছর ব্যবধানে 85,119টি TUS কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে। যদিও গত অর্থবছরের শেষ প্রান্তিকে করোনা সংক্রমণের কারণে স্থবির ছিল শিল্প ও বাণিজ্য কার্যক্রম। এরপরও জাহাজ ও কার্গো হ্যান্ডেলিংয়ে আগের সব রেকর্ড অতিক্রম করেছে চট্টগ্রাম বন্দর। কর্তৃপক্ষ জানায়, দেশের মোট আমদানির 82% আর রপ্তানির 91% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে।
গত জুলাই মাসে এই বন্দর দিয়ে পণ্য রপ্তানি হয়েছে ৭২,০০০ একক কন্টেইনার, যা বিগত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এভাবেই করোনার আর্থিক ধকল কাটিয়ে উঠছে বাংলাদেশ। তবে আমদানি পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। এবারের বন্যায় মানিকগঞ্জের সিংগাইরে ফুল চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে, তলিয়ে গেছে অনেক ফুল বাগান। ফুল চাষিরা জানান, মানিকগঞ্জে এবার প্রায় ১০০ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। এর মধ্যে গোলাপ, রজনীগন্ধা, জারবেরা ফুলের চাষই হয় বেশি। করোনা মহামারীর কারণে এবছর ফুল বিক্রি কম হওয়ায় তাদের ক্ষতির মুখে পড়তে হয়েছে। এরপর আবার বন্যার পানিতে ডুবে গেছে ফুলের বাগান। এতে কয়েক লাখ টাকা লোকসানের শঙ্কায় রয়েছেন তারা। সরকারি প্রণোদনা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেও জানিয়েছেন ফুল চাষিরা। তবে সহজ শর্তে ব্যাংক ঋণ নিয়ে চাষিরা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা কৃষি কর্মকর্তাদের। সময় হলো আরও একবার বাজিদ স্টিল বিরতি নেবার, অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। ব্রাজিলে করোনায় মৃত্যু ১ লাখ ছাড়ালো এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সা ও বায়ার্ন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবারে দেশের বাইরে খবর। করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫১ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ১,৬৫,০০০-এর বেশি। এর মধ্যে ৪০% মানুষ মারা গেছেন সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক ও জর্জিয়ায়। প্রাণহানি যেভাবে বাড়ছে তাতে আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রাণহানি ১ লাখ ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষাধিক। ভারতে মারা গেছেন ৪৩,০০০ মানুষ। গত একদিনে দেশটিতে রেকর্ড ৬৪,০০০ মানুষ আক্রান্ত হয়েছেন। মেক্সিকোয় ৫২,০০০, রাশিয়ায় ১৫,০০০, যুক্তরাজ্যে ৪৬,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তবে নিউজিল্যান্ডে গত ১০০ দিনে নতুন করে কেউ আক্রান্ত হননি। যেখানে ভিয়েতনাম ও অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণের ঢেউ লেগেছে, করোনা পরিস্থিতির মধ্যেই ৫৫তম জাতীয় দিবস উদযাপন করেছে সিঙ্গাপুর। ভারতের অন্ধ্রপ্রদেশে করোনা হাসপাতাল হিসেবে ব্যবহৃত একটি হোটেলে আগুন লেগে অন্তত ৯ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ থেকে ২০ জন। স্থানীয় সময় রোববার ভোর ৫টায় অন্ধ্রের বিজয়াবাডা শহরে হোটেল স্বর্ণা প্যালেসে এই দুর্ঘটনা ঘটে। সেখানে ৩০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখান থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে এই ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধারিত একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে ৮ জনের মৃত্যু হয়েছিল। এবারে খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে বার্সেলোনা ৩-১ গোলে নাপোলিকে হারায়। ২ লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে থেকে শেষ ৮ নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টরা। অপর ম্যাচে বায়ার্ন মিউনিখ ৪-১ গোলে জিতেছে চেলসির বিপক্ষে।
প্রথম লেগ ড্র করায় দ্বিতীয় লেগে জয়ের বিকল্প ছিল না বার্সার সামনে। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে 10 মিনিটে লিনজেল্টের গোলে এগিয়ে যায় বার্সা। 23 মিনিটে লিওনেল মেসি দলের ব্যবধান দ্বিগুণ করেন। 45 মিনিটে দলকে তৃতীয় গোল উপহার দেন লুইস সুয়ারেজ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নেপোলির হয়ে ব্যবধান কমান লরেন্সো ইনসিনিয়ে। দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত 3-1 গোলের স্বস্তির জয় নিয়ে শেষ 8-এর টিকিট পায় কিকে সেতিয়ানের দল। আগামী শনিবার সেমিফাইনালে ওঠার মিশনে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা। ওল্ড ট্রাফোর্ড টেস্টে পাকিস্তানকে 3 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সফরকারীদের দেয়া 277 রানের লক্ষ্য 7 উইকেট হারিয়েই টপকে যায় ইংলিশরা। এই জয়ে স্বাগতিকরা 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল। আগের দিনের 8 উইকেটে 137 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। আরও 31 রান যোগ করে 169 রানে দ্বিতীয় ইনিংসে অল আউট হয় সফরকারীরা। ইয়াসির শাহ করেন সর্বোচ্চ 33। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড নেন 3 উইকেট। জবাবে দলীয় 117 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। তবে ষষ্ঠ উইকেটে জশ বাটলার এবং ওকস 139 রানের জুটিতে দলকে জয়ের পথ দেখান। বাটলার 75 রানে ফিরে গেলেও ওকস অপরাজিত থাকেন 84 রানে। এর আগে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে 326 রানে অল আউট হয়, আর প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ছিল 219। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও 34 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2487। সংক্রমণ আর মৃত্যু ঝুঁকিতেও লড়ছেন ডাক্তাররা। ওসি প্রদীপের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। ঈদে 238 দুর্ঘটনা, নিহত 317 জন। এবার পর্যায়ক্রমে চালু হচ্ছে সকল আন্তনগর ট্রেন। পানি কমছে, বাড়ছে বন্যা পরবর্তী দুর্ভোগ। ব্রাজিলে করোনায় মৃত্যু 1 লাখ ছাড়ালো। এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সা ও বায়ার্ন। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STAR স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।